আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 29 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাইজর দলের সঙ্গে জোট অসম্ভব, ভূপেন অখিলের তীব্র সংঘাত, সংখ্যালঘু এলাকায় অখিলের টানা প্রচারে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস, কালবৈশাখীর তাণ্ডব, রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি, হাইলাকান্দিতে পঞ্চায়েতের জড় প্রচারে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, নির্বাচনের পরে নিশ্চিহ্ন হবে কংগ্রেস বললেন মন্ত্রী কৌশিক রায়, কালবৈশাখীর তাণ্ডব শ্রীভূমিতে, ভূপতিত বহু বসতগৃহ, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, শ্রীভূমিতে বন্যার মরশুমে খোলা হলো কন্ট্রোল রুম, 4 দিনে ভারত ছাড়লেন 537 পাকিস্তানি, এবং সর্বশেষ খবরটি হলো, পাকিস্তান আইসিসের উত্তরসূরি তুপ আসাদুদ্দিন ওয়াইসির। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত ভোটে গড়ে ওঠেনি বিরোধী ঐক্য, কিন্তু 26-এ বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারবে কিনা সংশয় তৈরি হয়ে গেল। অখিল গগৈর সঙ্গে তীব্র সংঘাতের জেরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার ঘোষণা, রাইজর দলের সঙ্গে জোট অসম্ভব, সঙ্গদোষে নষ্ট হওয়ার কথা বলে বিজেপির সংসর্গের অভিযোগে অখিলের তীব্র সমালোচনা করেন তিনি। অখিল ও বিজেপি ঘনিষ্ঠতার পাল্টা অভিযোগ এনেছেন কংগ্রেসের বিরুদ্ধে। বিরোধী শিবিরের দুই প্রধান চেহারা ভূপেন বোরা ও অখিল গগৈ পরস্পরের বিরুদ্ধে হানাহানিতে ব্যস্ত রয়েছেন গত কিছুদিন ধরে। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, অখিল এত খারাপ ছিলেন না, কিন্তু সঙ্গদোষে নষ্ট হয়েছেন তিনি। আমি আশ্চর্য হই যখন দেখি বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্ক করছেন তিনি, কিন্তু 5 মিনিট পর বিধানসভার বাইরে গাড়ির আড়ালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিস ফিস করে কথা বলেন। ফলে রাইজর দলের সঙ্গে জোট গঠনের সমস্যা আসবে। ভূপেনের অভিযোগ, বিধানসভায় পীযূষ হাজারিকার সঙ্গে লড়াই করেন অখিল, কিন্তু কাজিরাঙ্গায় রিসোর্টে নিয়ে তাকে নিয়ে মাছ মাংস খাওয়ান। কই আমাদের সঙ্গে জুটে থেকেও কোনোদিনই আমাদের সেখানে যাওয়ার আমন্ত্রণ জানাননি তিনি। আসলে গোপনে বিজেপির সঙ্গে অখিলের মাখামাখিকেই ঠারে টুটে প্রকাশ্যে আনার চেষ্টা করছেন তিনি। এর ফলেই যে অখিলের দলের সঙ্গে জোট গড়া সম্ভব নয় সেটা বোঝাচ্ছেন। তাই এর আগে অখিল গগৈর রাইজর দলকে বিজেপির বি টিম বলেও আক্রমণ করেছেন তিনি। আসলে বদরুদ্দিন আজমলের উপর অসন্তুষ্ট ধর্মীয় সংখ্যালঘু ভোট যখন ক্রমশ কংগ্রেসের দিকে ঝুঁকছেন, তখন সংখ্যালঘু এলাকায় জোর কদমে প্রচার চালাতেই দেখা যাচ্ছে অখিলকে। বিশাল বিশাল জনসভা করছেন ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলে, এতে সিঁদুরে মেঘ দেখছেন কংগ্রেস নেতৃত্ব। অখিল গগৈ যে কংগ্রেসের সংখ্যালঘু ভোটে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছেন সেটা বুঝার বাকি নেই তাদের। বিজেপির মন্ত্রণায় অখিল ওই কাজ করছেন বলে কংগ্রেসের নেতাদের অনুমান। তবে কম যান না অখিল, বিজেপির সংসর্গের অভিযোগ আনায় তিনিও একই অভিযোগে বিদ্ধ করেন কংগ্রেসকে। অখিলের মন্তব্য, ভূপেন একবার নিজের দিকে ফিরে তাকান, বিজেপির সঙ্গে তার সম্পর্কের কথা ভবিষ্যতে বলবো, 26-এ যদি কংগ্রেসের সঙ্গে জোট না হয় তখন মুখ খুলবো। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সারা বছর বিরোধী জোট করেও ভোটের সময় সরে যায় কংগ্রেস। এর কারণ হচ্ছে বিজেপির সঙ্গে তাদের মাখামাখি। রাষ্ট্রপতি ভোটে কংগ্রেসের 12 জন বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিরোধী দলনেতা নিজেই বলেছেন, রাজ্যসভা ভোটেও বিজেপিকে ভোট দিয়েছেন কংগ্রেস বিধায়করা। আদর্শগতভাবে আমি বিজেপির বিরোধী, বিধানসভায় আমি লড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু মৌন থাকেন কংগ্রেস বিধায়করা। তারপর আমার বিজেপির বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন। অপরদিকে কালবৈশাখীর তাণ্ডব, রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি। জোড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ফের রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করল গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া দফতর। আগামী 4-5 দিন রাজ্যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। ফলে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে রাজ্যে। গত কয়েকদিন ধরে উজান আসাম থেকে নিম্ন আসামের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে বইছে জোড়ো হাওয়া। বাদ পড়ছে না মধ্য আসামও। সপ্তাহের শুরুতেই সোমবার সকালে গুয়াহাটি ও তার আশপাশের জেলায় সকাল থেকে আকাশ অন্ধকার করে নামে বৃষ্টি। 2-3 ঘন্টার বৃষ্টিতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় শহরের, থমকে পড়ে জনজীবন। বৃষ্টির ফলে শহরে 1 হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে পড়ে, ধসে পড়ে বহু এলাকায়। গুয়াহাটি বরজার স্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানান, উত্তর বাংলাদেশ থেকে উত্তর পূর্বের আসামের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে আছে জোড়া অক্ষরেখাও। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়। 50 থেকে 60 কিলোমিটার বেগে জোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
হতে পারে শিলাবৃষ্টিও। তাই আগামী 2-3 দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দুর্যোগ প্রশমন বিভাগকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মৌসুম ভবন আরও জানায়, রাজ্যের কোকরাঝাড়, চিরাং, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, কার্বি আংলং, গোলাঘাট, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, যোরহাট, মাজুলী, শিবসাগর, চড়াইদেও, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, হাইলাকান্দি, শ্রীভূমি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আগামী 4-5 দিন ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে পঞ্চায়েতের জড়ো প্রচারে মন্ত্রী জয়ন্ত। পঞ্চায়েত ভোটের শেষ রাউন্ডে সোমবার হাইলাকান্দিতে জড়ো প্রচার চালালেন শাসক দলের 2 মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও কৃষ্ণেন্দু পাল। এদিন আলগাপুর কালীনগর জেলা পরিষদ আসনে বিজেপি দলের প্রার্থী চৌধুরী চরণ গৌড়ের পক্ষে কালীনগরে সভা করেন জয়ন্ত মল্ল বড়ুয়া, আর আলগাপুরে প্রচার চালান মন্ত্রী কৃষ্ণেন্দু। এখানে শাসক দলের বেবি চন্দ্রের পালে হাওয়া তুলেন তিনি। 2 মন্ত্রীর টার্গেট এক, সেই কংগ্রেসই। দুজনেরই সাফ কথা, হাইলাকান্দিতে পঞ্চায়েত দখল করবে বিজেপি। জেলা পরিষদ সহ আপাজ আঞ্চলিক পঞ্চায়েত দখল শুধু সময়ের অপেক্ষা। দলীয় পক্ষে কাটাখালে প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, গোটা দেশ রাজ্যের সঙ্গে হাইলাকান্দিতে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এটি একটি ব্যতিক্রমী দল, যে দল আক্ষরি করতে প্রার্থী দিতে পারেনি। হাইলাকান্দিতে জেলা পরিষদ কিংবা আঞ্চলিক পঞ্চায়েতে যোগ্য প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। মহিলা সংরক্ষিত আসনে কংগ্রেস নেতা কর্মীদের স্ত্রী কন্যা যাদের প্রার্থী করা হয়েছে তারা ভোটের প্রচারে নামছেন না, বরং ঘরে থেকে পরোক্ষে বিজেপিকে সাহায্য করছেন। তারা জানেন কোন দলকে নিয়ে উন্নয়ন সম্ভব, কারণ তারা অনেকেই অরুণোদয়ের হিতাধিকারী। তিনি আরো জানান, সংখ্যালঘুদের বিপথে পরিচালিত করাই তাদের কাজ। কিন্তু এসব কিছু এড়িয়ে হাইলাকান্দির সংখ্যালঘুরা বিজেপি এজিপির পক্ষে রয়েছেন, ফলে পঞ্চায়েতের দখল নিশ্চিত। জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাকিস্তান যোগ নিয়ে সুর চড়ান। তিনি এদিন স্পষ্ট করে জানান, ভারতীয় কোনো নাগরিকের পাকিস্তান যাওয়া দোষ নয়, কিন্তু একজন সাংসদের লুকিয়ে বিদেশ সফর আইনত ঠিক নয়, ফলে এর জন্য গৌরব গগৈকে জবাবদিহি হতে হবে। এদিকে আলগাপুরে প্রচার শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংবাদিকদের কথা বলতে গিয়ে জানান, হাইলাকান্দিতে পঞ্চায়েত দখল সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শনিবারের আয়নাখানের জনসভায় হাইলাকান্দির ভোটের চিত্র পরিষ্কার হয়ে গেছে। তিনি আরো জানান, গত পক্ষকাল থেকে হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোটের প্রচার চালানো হচ্ছে, ফলে ভোট চিত্র তার কাছে পুরো পরিষ্কার। জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত দখল নিচ্ছে বিজেপি বলে জানান তিনি। অপরদিকে নির্বাচনের পরে নিশ্চিহ্ন হবে কংগ্রেস, বললেন মন্ত্রী কৌশিক। একটা সময় ছিল মানুষ কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট ছিল, মানুষ কংগ্রেস দলকে বিশ্বাস করত, কিন্তু বর্তমানে দেশের মানুষ কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করছেন। বর্তমানে যেসব কংগ্রেস দলের কর্মীরা বেঁচে আছেন তারা আগামী 11 মে পঞ্চায়েত নির্বাচনের পর নিশ্চিহ্ন হয়ে যাবে। সোমবার দুপুর 2টায় দয়াপুর চা বাগানের নাচগড়ে বিজেপির উদারবন জেলা পরিষদের প্রার্থী রোহিত সিংহের নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেন প্রধান অতিথি তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, একটা সময় ছিল দয়াপুর চা বাগানে বিজেপির সভা করা কঠিন ছিল, কারণ কংগ্রেস দলের প্রতিনিধিরা সুষ্ঠু রাজনীতি করতে দিতেন না। আর এখন মানুষ কংগ্রেসের ভয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন। মানুষ আজকের দিনে লক্ষ্য করছেন, দেশকে যদি নেতৃত্ব দিতে হয় তবে নরেন্দ্র মোদী দিতে পারবেন, আর রাজ্যকে যদি নেতৃত্ব দিতে হয় তবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই দিতে পারবেন। দেশকে যদি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিতে হয় তবে বিজেপি দিতে পারবে। তিনি আরো বলেন, বিজেপি সরকার আসার আগে চা বাগানের শ্রমিকদের মজুরি ছিল 115 টাকা। 1853 সালে বরাক উপত্যকায় চা বাগান শুরু হয়েছিল, আর এরপর থেকে চা বাগানের শ্রমিকদের মজুরি 115 টাকা ছিল। বিজেপি সরকার আসার পর চা শ্রমিকদের মজুরি 228 টাকায় পৌঁছে গিয়েছে। কংগ্রেস সরকারের আমলে চা শ্রমিকদের কিভাবে সম্বোধন করা হতো, কিভাবে গালিগালাজ করা হতো তা সবাই জানেন। আর আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার চা বাগানের মানুষদের যে সম্মান দিয়েছে তা কংগ্রেস কোনোদিনই চিন্তা করতে পারেনি। চা বাগান শ্রমিকদের করম পূজা, টুসু পূজা, ঝুমুর নৃত্যের সঙ্গে পুরো দেশকে পরিচয় করিয়ে দিয়েছে বিজেপি সরকার, কিন্তু কংগ্রেস এসবের কোনো মর্যাদাই দেয়নি। গত 2 মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী 400 চা বাগান থেকে 4444 জন চা বাগানের ছেলে মেয়েদের গুয়াহাটি নিয়ে
ঝুমুর নৃত্য পরিবেশন করিয়েছিলেন। ঝুমুর নৃত্য কি তা কেউ জানতেন না। সেই ঝুমুর নৃত্যকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে প্রদর্শন করার পাশাপাশি ভারতবর্ষের বাইরে 41টি দেশের প্রধানরা উপস্থিত ছিলেন। সেই সম্মান বিজেপি চা শ্রমিকদের দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, চা বাগানের যেসব শ্রমিক ক্যাজুয়াল ও স্থায়ী হিসেবে কাজ করছেন তাদের এককালীন 5,000 টাকা আর্থিক সাহায্য এবছর দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে। রাজ্যে 9,70,000 চা শ্রমিকরা এই সুবিধা পাবেন বলে তিনি এও বলেন। বিগত দিনে উদারবন বিধানসভা সমষ্টিতে 21,000 মহিলারা অরুণোদয় যোজনা পাচ্ছেন। হাতিচড়া জনসভায় এসে উদারবন বিধানসভা সমষ্টিতে আরো 5,000 অরুণোদয় প্রকল্প দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কংগ্রেস কোনোদিন ভাবতে পারেনি বিজেপি সরকার মানুষকে এভাবে সাহায্য করবে। উদারবন বিধানসভা সমষ্টিতে 15,000 মহিলাকে এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত রয়েছে। যারা এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত রয়েছে তাদের 10,000 করে আগামী কয়েক মাসের মধ্যে এককালীন সাহায্য দেওয়া হবে। তাই বিজেপির হাত আরো শক্তিশালী করতে হলে বিজেপির উদারবন জেলা পরিষদ আসনের প্রার্থী রোহিত সিংকে ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। অপরদিকে কালবৈশাখী তাণ্ডব শ্রীভূমিতে ভূপতিত বহু বসতগৃহ, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত শ্রীভূমি জেলার বহু গ্রাম, বহু বসতগৃহ ভূপতিত হয়েছে। বেশ কিছু বসতগৃহের চাল উড়ে গেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় সবকিছু। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা সীমান্ত অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকে আকাশ মেঘে ঢাকা ছিল। সোমবার সকাল 8টা নাগাদ হঠাৎ করে হালকা বৃষ্টির পাশাপাশি বইতে থেকে প্রচন্ড জোড়ো হাওয়া। এরপরে শুরু হয় ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টি। প্রায় ঘন্টা খানেকের প্রবল ঘূর্ণিঝড় সবকিছু তছনছ করে দিয়েছে। ভুক্তভোগীরা জানান, ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে গান্দাই, হিজিম, দাসগ্রাম, গোলাঘাট, শাহপুর, প্রমোদনগর, বাগান সহ প্রায় 20টি গ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে ঘূর্ণিঝড়। এসব গ্রামে কম করে হলেও 20টির মতো বসতগৃহ সম্পূর্ণ ভূপতিত হয়েছে। তাছাড়া প্রায় শতাধিক বসতগৃহের চাল অন্যত্র উড়িয়ে নেওয়ার পাশাপাশি ঘরের উপর গাছপালা ভেঙে পড়ে প্রচুর ক্ষতিসাধন করেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। বিশেষ করে হিজিম দোলগ্রামজীবীর গোলাঘাট গ্রামের বিলাল উদ্দিনের বসতগৃহের উপরে একটি বড় মাপের গাছ পড়ে সম্পূর্ণ ঘরটি ভূপতিত হয়েছে। পরিবারের বেশ কয়েকজন অল্প বিস্তর জখম হওয়ার খবর পাওয়া গেছে। হিজিম গ্রামের সৈয়দ আতিকুর রহমানের বসতগৃহটি ভূপতিত হয়েছে। তাছাড়া শাহপুর গ্রামের আব্দুল জব্বারের বসতগৃহ ভূপতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। একইভাবে প্রমোদনগর বাগানের মনু রবি দাস, সুভাষ রবি দাস, সুরজ দে, সুদন্ত তন্তুবাই, আশা নায়ক, নরেশ নায়ক, বিশাল কল, সুমন তন্তুবাই, সঞ্জীব কর্মকার, সুধাংশু চাষা, সারথী নায়ক, নিপেন কর্মকার, মহাবীর নিকিয়াসন, ফুলমতি সত্যামী প্রমুখের বসতগৃহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ পরিবাহী লাইনের খুঁটি ভেঙে পড়েছে। বিভাগীয় কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের পর থেকেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তুলতে জোর গতিতে কাজে হাত দিলেও এখনো অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠেনি। মরশুমের প্রথম ঘূর্ণিঝড়েই বিধ্বস্ত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বহু গ্রাম। এতে বসতগৃহ, গাছপালা সহ সবজি খেতেও প্রচুর ক্ষতিসাধন হয়েছে। অসহায় এসব পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এদিন স্থানীয় সমাজসেবী জসিম উদ্দিন খান, গান্দাইজীবীর প্রাক্তন সভাপতি রুহুল আলম চৌধুরীর নেতৃত্বে স্থানীয় রফিক উদ্দিন, আব্দুল সুফান, হেলাল উদ্দিন প্রমুখ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়া অসহায় পরিবারের লোকেদের খোঁজ নেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে এদিন নীলামবাজার জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী বিপ্লব দাস তার কর্মী সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি নীলামবাজার সার্কল অফিসারকে অবগত করিয়ে ক্ষতিপূরণের দাবি জানান। অপরদিকে আসন্ন বর্ষা ও বন্যার মরশুমে শ্রীভূমি জেলার জনগণের স্বার্থের কথা বিবেচনা করে খোলা হলো একটি কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমটি জেলার জল সম্পদ বিভাগের পক্ষ থেকে খোলা হয়েছে এবং বিভাগের কার্যবাহী বাস্তুকার এতে 4টি শিফটে প্রয়োজনীয় সংখ্যক আধিকারিক ও কর্মী নিয়োগ করেছেন। কন্ট্রোল রুমটি 24 ঘন্টা সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে। এই কন্ট্রোল রুমের ইনচার্জের দায়িত্বে রয়েছেন সাব ইঞ্জিনিয়ার ভূপেশ ভট্টাচার্য। উনার মোবাইল নম্বর হলো 8761935527। অপরদিকে পাকিস্তান আইসিসের উত্তরসূরি প্রতিবেশী দেশের বিরুদ্ধে তুপ দাগলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সোমবার পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে ওয়াইসি বলেন, ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে নিরীহ মানুষকে হত্যা ইসলামের আদর্শ নয়।
মহারাষ্ট্রের একটি সময় পাকিস্তানকে কটাক্ষ করে ওইসি বলেন, কোন দমের কথা আপনারা বলছেন? আপনাদের কাজই প্রমাণ দিচ্ছে যে আপনারা আইসিসের উত্তরসূরি। পহেলগাঁও হামলায় পাকিস্তান যুগ প্রকাশ্যে আসতেই সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ভারতের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। জারদারির সেই মন্তব্যের পাল্টা ওইসি বলেন, অবুঝ বাচ্চাদের মতো কথা বলবেন না। আপনার মাকে অর্থাৎ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করেছিল এই জঙ্গিরাই। অপরদিকে 4 দিনে ভারত ছাড়লেন 537 পাকিস্তানি। নরেন্দ্র মোদী সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই আটারি ওয়াগা সীমান্ত দিয়ে 4 দিনে ভারত ছাড়লেন 537 পাকিস্তানি নাগরিক। তাদের মধ্যে 9 জন পাক কূটনীতিক এবং আধিকারিক রয়েছেন। অন্যদিকে পাকিস্তান থেকে দেশে ফিরলেন 850 ভারতীয় নাগরিক। পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। তার মধ্যে অন্যতম ভারতে থাকা পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ। রীতিমতো নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়ে দেয় 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাক নাগরিকদের। স্বল্পমেয়াদী ভিসার 12টি ক্যাটাগরির আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে বলেছে কেন্দ্র সরকার। সেই সময়সীমা শেষ হয়েছে রবিবার। মেডিকেল ভিসাধারীদের দেশ ছাড়ার চূড়ান্ত সময়সীমা 29 এপ্রিল। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে 4 দিনে প্রায় 537 জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে আটারি ওয়াগা সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরেছেন। আটারি সীমান্তে থাকা প্রটোকল অফিসার অরুণ পাল জানান, শুধু রবিবারই 237 জন পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফিরে গিয়েছেন। এদের মধ্যে 9 জন পাক কূটনীতিক ও আধিকারিক রয়েছেন। এর আগে শনিবার 81 জন, শুক্রবার 191 জন ও বৃহস্পতিবার 28 জন পাকিস্তানি ভারত ছেড়ে চলে গিয়েছেন। অন্যদিকে পাকিস্তান থেকে দেশে ফেরা 850 জন ভারতীয় নাগরিকের মধ্যে 14 জন কূটনৈতিক আধিকারিক রয়েছেন বলে জানা গেছে। সূত্রে খবর, রবিবার ভারত ফিরে আসা 116 জনের মধ্যে একজন কূটনীতিক রয়েছেন। এর আগে শনিবার 13 জন কূটনীতিক ও অফিসার সহ 342 জন ভারতীয় দেশে ফিরেছেন। শুক্রবার 287 জন ও বৃহস্পতিবার 105 জন ভারতীয় দেশে ফিরে এসেছেন। স্থল সীমান্ত ছাড়া অনেক পাকিস্তানি নাগরিক ঘুরপথে বিমানে ভারত ছাড়ছেন বলেও জানা গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।